বিশ্বকাপে আবারও নাটকীয় এক রাত ডিআর কঙ্গোর সাথে ৭৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে শেষ পর্যন্ত হ্যারি কেইনের জাদুতে জয় পেল ইংল্যান্ড। সকালে ১০ জনের দল নিয়ে বসনিয়াকে হারিয়ে শেষ ১৬তে স্বাগতিক যুক্তরাষ্ট্র, আর সব ড্রামা ছাপিয়ে মাঝরাতে বেলজিয়াম সেনেগাল দেখালো ফুটবলের আসল সৌন্দর্য। ৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে থেকে পরপর ২ গোল, এরপর ১২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামের হয়ে রূপকথা লিখলেন ইয়োরি টিলেমান্স। ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল প্রেজেন্টেড বাই হামদর্দ আমরুপালি। সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত, আর আমার সঙ্গে আজ নুরুজ্জামান নয়ন। প্লিজ ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল। বাংলাদেশ জাতীয় দলের গোলকিপার কোচ, গোলকিপাররা তো ফাটিয়ে দিচ্ছে এবারে আসলে, তবে ম্যাচগুলো দুর্দান্ত হচ্ছে নিশ্চয়ই। প্লিজ বসবেন। থ্যাংক ইউ। সেরা ৩২ এখন পর্যন্ত সবকিছুই জমজমাট। গত রাতটার কথা যদি বলেন ছোট্ট করে, ইংল্যান্ড ম্যাচ, এরপর সেনেগাল বেলজিয়াম ম্যাচে যা হলো এবং সবশেষ যুক্তরাষ্ট্র, নিশ্চয়ই খুব দেখার জন্য দারুণ ছিল ফুটবল বিশ্বকাপ। না, রাউন্ড অফ 32 আসার পর থেকেই কিন্তু আমাদের রোমাঞ্চ কাজ করছে, স্পেশালি প্রতিটা ম্যাচে। আমরা প্রেডিকশন করেও কিন্তু অনেক সময় সেটা পাচ্ছি না কাঙ্ক্ষিত রেজাল্ট, কারণ যারা রাউন্ড অফ 32-তে এসেছে তারা প্রত্যেকটা টিম কিন্তু তাদের যোগ্যতা এবং যে প্রেজেন্ট পারফরমেন্স সেটা বিচার করেই বা যোগ্যতা দিয়ে কিন্তু তারা এসেছে। আমি যদি প্রথম ম্যাচটার কথা বলি, ইংল্যান্ড ভার্সেস কঙ্গো, ডিআর কঙ্গো, সেখানে গোলকিপারের আবার একটা আমরা কি বলবো ট্রায়াল দেখলাম, যে ভজিনা যেই তারকা হয়েছে অনেকগুলা শট থেকে, সেক্ষেত্রে আমরা এমপার্সিকেও দেখছি যে তার 4টা অবিশ্বাস্য সেভ এবং গোল্ডেন অপরচুনিটি মিস করেছে ইংল্যান্ডের। হয়তোবা রেজাল্ট সেক্ষেত্রে অন্য কিছু হতে পারতো, মেবি 4 গোল বা 5 গোলও হতে পারতো। তো এটা আপনি দেখবেন যতবার ইংল্যান্ড মানে গোল মিস করছিল ততবারই কিন্তু হ্যারি কেইনের মতো স্ট্রাইকারদের তাদের মধ্যে একটা হতাশার ছায়া দেখতে পাচ্ছি। একেবারে হতাশা পুরোপুরি, কারণ টমাস টুখেল যে দলটার কোচ, যে দলটায় হ্যারি কেইন নেতৃত্ব দিচ্ছেন, রাশফোর্ড ওদিকে, বেলিংহ্যাম, কে নেই এখানে, সাকা নামছে, এরপরে গর্ডন, প্রত্যেকেই এখানে স্টার, নিকো রাইলি ছিল, প্রত্যেকেই খেলেছে কিন্তু গোল পাচ্ছিল না। তবে শেষ পর্যন্ত ২-১ গোলে তারা ডিআর কঙ্গোকে হারিয়েছে এবং ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত গোল শূন্য থাকার পর হ্যারি কেইনের যে ব্যাক টু ব্যাক গোল, সেখানে তারা ফিরে আসে। আমরা এই ম্যাচটার যদি একটু ভার্সেস কার্ডটা দেখি যে কি ধরনের ম্যাচ ছিল, ইংল্যান্ড ভার্সেস ডিআর কঙ্গো, হ্যারি কেইন ৭৫ আর ৮৬-তে পরপর গোল, একটা হেডে এবং একটা তো এক্সট্রাঅর্ডিনারি, দুটোই গর্ডন বানিয়ে দিয়েছেন। আর সিপেঙ্গা তিনি 7 মিনিটে গোল করে এগিয়ে দেন ডিআর কঙ্গোকে। শটস যদি আমরা দেখি 16-7, ইংল্যান্ড এই জায়গাটা এগিয়ে, শটস অন টার্গেটেও তারা এগিয়ে, বল পজিশনেও খানিকটা এগিয়ে ছিল, ইভেন পাসেস, তবে পাস অ্যাকুরেসিতেও। তবে বলা যায় যে সারাক্ষণ যদি প্রেসারে থাকে তাহলে দলটা ইংল্যান্ড যারা ছিল আর শেষ পর্যন্ত সেখান থেকে কামব্যাক না। আপনি যদি এই ম্যাচটা দেখেন, ইংল্যান্ড কিন্তু প্রথম থেকে হাই প্রেসিং করছিল এবং কাউন্টার প্রেস করছিল, কিন্তু প্রেসিং থেকে তারা কিন্তু সেই ধরনের কোনো সুবিধা পায়নি। বরং আমি বলবো যে হ্যারি কেইন হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার, বক্স স্ট্রাইকার, এবং তার অন্যতম গুণাবলী যদি বলি তার মধ্যে 1 নম্বর বলতে হবে, সে কিন্তু হেডে অনেক বেশি দুর্দান্ত এবং তারই কিন্তু প্রতিফলন দেখেছি। সে মাত্র 3টা টার্গেট শট করেছে, যার থেকে সে 2টা গোল করেছে। স্পেশালি আমি বলবো সেকেন্ড গোলটা, আপনি যদি সেকেন্ড গোলটা দেখেন, তার আশেপাশে কিন্তু 3-4 জন প্লেয়ার ছিল। সে বল রিসিভ করার পর সে কিন্তু ডিসেলারেশন করে এবং সাডেনলি অ্যাক্সেলারেশন দিয়ে সেটাকে এত পাওয়ারে সে প্রেসিং শট করে, গোলকিপার আসলে দেখা ছাড়া কিছু করার ছিল না। একটু দেখি, তাই না, যে যেভাবে গোলগুলো হলো হ্যারি কেইন ময়ই তো আসলে সবকিছু। হ্যারি কেইন গোল 1 যদি আমরা দেখি, গর্ডন এখান থেকে খুব দারুণভাবে একটা চিপ বাড়ালেন উঁচু করে, ঠিক হ্যারি কেইন অপেক্ষায় ছিলেন একেবারেই ডিবক্সের কাছাকাছি, ডিফেন্ডার একজন তারপরে ছিল, লুজ মার্কিং করে সে সামনের দিকে চলে আসছিল সেই বলটা, রাইট। পরের ছবিতে ঠিকই হেডটা কমপ্লিট করেছেন খুব দারুণভাবে, আবার একটু পিছিয়ে, এবং তারপরে সেই গোলটা তো হয়েই গেল। এই গোলটা আর আটকাতে পারেননি ডিআর কঙ্গোর কিপার, যিনি দারুণ সব সেভ দিয়েছেন। এরপরের ছবি যদি দেখি, ঠিক এই গোলটার জন্য যে অপেক্ষা, সেটা টমাস টুখেলের সে উদযাপন দেখে বোঝা গিয়েছিল, কারণ এর পরে কি হয়েছিল হাইড্রেশন ব্রেকে সেগুলো আমরা বলবো। তবে স্বস্তি, ফাইনালি ইংলিশদের স্বস্তিতে ফেরা অনেক বেশি প্রেশারের পর। এরপরে আমরা দেখবো যে ঠিক কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে এই গোলটা হয়ে যায়। প্রথমে বেলিংহাম অ্যাটাকটা করেন, তিনি সরাসরি সেই বলটা ঠেকিয়ে দিয়েছিলেন ডিআর কঙ্গোর সেই কিপারটা, এইটাও গোল হতে পারতো, ডিফ্লেক্ট হয়ে সামনে যায়। এর পরের ছবিতে আমরা দেখবো আবারও গর্ডন এই বলটা পায় এবং তিনি দারুণভাবে এগিয়ে দেন হ্যারি কেইনকে, ঠিক যে জায়গাটা হ্যারি কেইন বল পেয়েছে এখান থেকে যে তিনি
হঠাৎ করে শ্যুটটা নেবেন হয়তো সেটা বোঝা মুশকিল ছিল, এর পরের শটে আমরা দেখবো তিনি গোল করেছেন। তো সব মিলিয়ে হ্যারি কেইন আপনি বলেছেন, তারপরেও কি বলবেন এই সেকেন্ড গোলটা আসলে যেহেতু একটা শোধ হওয়ার পরে নিশ্চয়ই তারা মরিয়া ছিল ফলাফলের জন্য, এটা কতটা এক্সপেক্টেড ছিল? নিশ্চয়ই এতটাও কি এক্সপেক্ট করেছিল কিনা হ্যারি কেইন? দেখেন হ্যারি কেইনের যদি আপনি বলেন, সে যখনই বল পাচ্ছিল তখনই মনে হচ্ছিল যে সে কিছু একটা করবে, স্পেশালি তার যে অ্যাটিটিউড এবং হি ওয়াজ হাংরি ফর দ্য গোলস। রাইট। সো সে এমন ধরনের প্লেয়ার যে সে একটা গোলে সন্তুষ্ট না, কারণ আপনি জানেন এক গোল দেয়া মানে এক ড্র, তাদেরকে জিততেই হবে এবং ইংল্যান্ডের মতো টিম নিশ্চয়ই চাবে না যে তারা এক্সট্রা টাইমে যাক। তো হ্যারি কেইনই সেকেন্ড গোলটা আমার কাছে মনে হয়েছে যে এটা ওয়ার্ল্ড ক্লাস গোল। এবং আমি যেটা বলছিলাম যে দেখেন আপনি ছবিতে 3-4 জন মাঝখান থেকে সে গোলটা করেছে এবং এটা ভেরি ডিফিকাল্ট গোল। এবং সে যেটা বলছিলাম যে সে বল রিসিভ করার পরে সে বলকে থামিয়ে দেয়, কিন্তু থামিয়ে দিয়ে সে জানে যে কখন ফ্রি স্পেসে যাবে এবং ফ্রি স্পেস যেয়ে কিন্তু সাডেনলি সে এবং নেয়ার পোস্টে সে গোলটা করেছে, যেটা কিনা একটু ডিফিকাল্ট, কারণ গোলকিপার সবসময় নেয়ার পোস্টে একটু বেশি হয়তো কনসেন্ট্রেট থাকে এবং বলের গতি এত বেশি ছিল যে সেখান থেকে আসলে গোলকিপারের দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। হ্যারি কেইন দুর্দান্ত, তিনি 13টি গোল, তাই না, জোড়া গোলের যে জায়গাটা সেখানে তিনি ছাড়িয়েছেন এবং আর্লিং হাল্যান্ডের মতো তার এখন 5টা 6 করে নিয়ে মেসি আর এমবাপ্পে শীর্ষে, এখানেও তিনি বেশ খানিকটা এগোচ্ছেন। তো রেকর্ড তার একেবারেই ছড়াছড়ি। তবে ডিআর কঙ্গোকে নিয়ে তো ফাইনালি একটু কথা বলতে হয়, যেভাবে তারা প্রেশার দিয়েছে, যে অ্যাটাকে তারা গিয়েছে এবং তাদের বলছিল যে কমেন্টেটাররা, আমি শুনছিলাম যে এবার যে দলগুলো আছে সেই দলগুলোর মধ্যে আক্রমণ, দ্রুতগতির আক্রমণে যাওয়া ডিআর কঙ্গো সবাইকেই ছাপিয়ে গেছে, এত দ্রুত তারা অ্যাটাকে যাচ্ছিল এবং ইংল্যান্ডের জন্য আসলে সেটা অনেক বেশি টাফ ছিল। আমরা একটু ট্যাকটিক্স যদি দেখি, একটা ছবি দেখবো আমরা, ছবি দেখলে আপনি হয়তো বিস্তারিত বলতে পারবেন এটা সম্পর্কে। ডিআর কঙ্গো অ্যাকচুয়ালি এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ড কিন্তু সারাক্ষণই অলমোস্ট 90 মিনিট হাই প্রেসিং করেছে, কিন্তু ছবিতে যেটা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডের লেফট সাইডে যে বল আছে এবং আপনি দেখেন কঙ্গোর লেফট সাইডে বল আছে এবং ইংল্যান্ডের একটা প্লেয়ার কিন্তু ডিআর কঙ্গো ট্র্যাকিং করে সামনের দিকে নিয়ে যেছে, তার মানে ওই জোনটা তারা বেশি প্লেয়ার নিয়ে যেতে। অ্যাট দ্য সেম টাইম অপোনেন্ট নাম্বার 7 সেখানে কিন্তু একটা বিশাল গ্যাপ আছে। রাইট। সো এই দিক থেকে আমি বলবো যে ইংল্যান্ড প্রচুর হাই প্রেস করলেও তারা টেকটিক্যালি কিছু জায়গায় মনে হয় কঙ্গোর চেয়ে পিছিয়ে ছিল। পরের ছবি দেখলে আমরা বোধহয় আর একটু পরিষ্কার হবো, আরও একটা ঘটনা, তাই না? হ্যাঁ, এই ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ড তারা যখন বিল্ড আপ করছিল গোলকিপার থেকে, তারা কিন্তু প্রেস করছিল, স্পেশালি হ্যারি কেইন এবং দুজন স্ট্রাইকার প্রেস করছিল। এখানে যেটা করেছে ওরা 4-2 করেছে এবং তাদের গোলকিপার এমপাসিকে ইউজ করেছে, যার কারণে বল পজিশন কঙ্গোর কিন্তু রাখতে সহজ হয়েছে। এবং সেখানে আপনি দেখেন যে রেফারির যে অংশটা দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু বিশাল একটা স্পেস রয়েছে। সো গোলকিপার যদি সুইচ করে লেফট স্টপারকে দেয়, সেখানে খুব কি বলবো, খুব সহজে কিন্তু ফ্রন্টাল একটা বল খেলতে পারে, যেটা কিন্তু ইংল্যান্ডের জন্য একটু কঠিন ছিল। সো আমার কাছে মনে হয় যে তারা শুধু হাই প্রেসিং মানে হাই প্রেসিং এর এগেনস্টেই শুধু খেলেনি, তারা লো ব্লক এবং কাউন্টার অ্যাটাক ফুটবল খেলছে এবং সামটাইম তারা টেকটিক্যাল মুভমেন্টও অনেক ভালো ছিল ইংল্যান্ডের এগেনস্টে। অসাধারণ। এবং ভালোর কথা বলতে গেলে তাদের কিপারের কথা ঘুরে ফিরে আসে, সেভগুলো যদি আমরা একটু দেখি, তার ওভারঅল অনেক দলেরই কিপারই ভালো করেছে, আমরা এর আগে দেখেছি, এবারে ইভেন কুরাসাও প্রত্যেকেই ভালো ফাইট দিয়েছে, কিপারদের একটা উত্থান। এবং দেখুন এক গোলে যখন আসলে কঙ্গো এগিয়ে থাকে, তারপরে ইংল্যান্ডের অনেক ভালো ছিল, কারণ হেডের সেভ একটা রিঅ্যাকশন সেভ এবং হেডের বল অ্যাকচুয়ালি কি যে কোনো পৃথিবীর যে কোনো গোলকিপারের জন্য হেডের বল সেভ করা একটু ডিফিকাল্ট, কারণ রিঅ্যাকশন টাইম অনেক কম পাওয়া যায় এবং কি বলবো আগে থেকে খুব বোঝা যায় না যে বলটা আসলে কোথায় যাবে। রাইট, সেটা আমি যদি পরের কোনো ছবি দেখতে পাই, দেখি আমরা সেভের। হ্যাঁ, সো এখানে দেখেন হ্যারি কেইনের একটা বল এবং দেখেন 6 ইয়ার্ডের ভেতরে। রাইট। সো রিঅ্যাকশন টাইম আমি বলবো যে ন্যানো সেকেন্ড বা তার চেয়েও কম, এত অল্প সময়ের মধ্যে সে রিফ্লেক্ট করা, এটা বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট সেভ এইবার ওয়ার্ল্ড কাপের। দুর্দান্ত। আরও একটা সেভের ছবি আছে আমাদের কাছে, হ্যাঁ, অসাধারণ। এবং এই গোলকিপারের এমপাসি যে 4টা আমি বলেছিলাম প্রথম দিকে শুরু হওয়ার আগে, 4টা যে সেভ আছে এর মধ্যে সবচেয়ে বলবো দুর্দান্ত সেভ এইটা এই কারণে দুর্দান্ত, কারণ এই বলটা সেভ করার আগে এটা ডিফ্লেক্টেড হয়েছিল এবং ডিফ্লেক্টেড বল যে কোনো গোলকিপারের জন্য অনেক দুরূহ একটা ব্যাপার এবং এই বলটা কিন্তু বাম দিকে তার যাওয়ার কথা, সো তার প্লেয়ারের গায়ে লেগে সেটা ডিফ্লেক্টেড হয়ে সেটা নিয়ার পোস্টে যাচ্ছিল। সো আমি বলবো যে
সেই কিন্তু গোল খাওয়ার আগ পর্যন্ত দলকে টিকিয়ে রেখেছিল। একেবারে, অর্থাৎ ইংল্যান্ডের এত দীর্ঘ অপেক্ষা একটা গোলের জন্য, সেটার পিছনে কিন্তু কঙ্গোর কিপার অনেকটা দায়ী। এবং এছাড়া স্কোর লাইন হয়তো শেষ পর্যন্ত যেটা হয়েছে 2-1, সেটা হয়তো আরও হতে পারতো ইন ফেভার অফ ইংল্যান্ড, সেটা কিপারের জন্য অনেকটা বেঁচে গেছে, সেটা তো আমরা বলতে পারি। আরেকটা ঘটনার জন্য ইংল্যান্ড আসলে বেঁচে গেছে, সেটা যদি আমরা দেখি, একটা রেকর্ড যদি দেখে নিই আগে, যে অ্যাটাক, ইংল্যান্ড অ্যাটাকের যে রেকর্ডটা, তারা কিভাবে অ্যাটাক করেছে অন্তত ভার্সেস ডিআর কঙ্গো বিফোর অ্যান্ড আফটার হাইড্রেশন ব্রেকস। আমি যদি ফার্স্ট হাফ বিফোর 0 এক্সপেক্টেড গোল 0, ফার্স্ট হাফ আফটার মানে আফটার হাইড্রেশন ব্রেক 8টা শট তারা নিয়েছে গোলে, 1.34 এক্সপেক্টেড গোল তারা চান্স ক্রিয়েট করেছে। সেকেন্ড হাফে হাইড্রেশন ব্রেকের আগে 2টো শট নিয়েছে, 0.21 এক্সপেক্টেড গোল, কিন্তু সেকেন্ড হাফে হাইড্রেশন ব্রেকের পরে 6টা শটস, 0.48 এক্সপেক্টেড গোল। এবং টমাস টুকেল এই জায়গাটায় আসলে কি চেঞ্জ করে দিয়েছে, আমরা ছবি দেখলে হয়তো বুঝবো, টুকেলের যে দুটো ছবি, যে হাইড্রেশন ব্রেকে তিনি কি করছিলেন, কিভাবে আসলে কথা বলছেন সবার সঙ্গে, এবং কতটা প্রেশারও এক ধরনের দিয়েছেন, যে মানে আমরা ইংল্যান্ড, এটা নিশ্চয়ই তাদের মধ্যে বুঝিয়েছে সেভাবেই। এবং কি পরিমাণ দেখুন, ডেকল্যান রাইসের মতো প্লেয়ার এখানে কে নেই, সবাই কনসেন্ট্রেট টুকেলের দিকে। তারপরের ক্লোজার একটা ফ্রেম আছে আমাদের, দেখবো টমাস টুকেল কিন্তু খুবই খুবই উত্তেজিত ছিল কালকে। এবং আমি এইটা নিয়ে যদি আমি বলতে চাই, যে ওয়ার্ল্ড কাপের হাইড্রেশন ব্রেক নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল, যে ফিফা বোধহয় অ্যাডের জন্য তারা এটা করেছে, কিন্তু আমি বলবো যে অ্যাজ এ কোচ, যদি আমি টেকটিক্যালি চিন্তা করেন, আপনি যেটা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছিলেন, যে প্রথম হাইড্রেশন ব্রেকের আগে অ্যাটাকিং একরকম, এবং হাইড্রেশন ব্রেকের পরে সিগনিফিক্যান্ট চেঞ্জ। সো এই যে 3 মিনিট সময়, এই 3 মিনিটে কিন্তু সব প্লেয়ারই কোচের কাছে আসে, এবং তারা যে হাইড্রেশন ব্রেকের যে আগে যে ভুলগুলো করছিল সেগুলো কিন্তু সে ধরিয়ে দিচ্ছিল, এবং অ্যাটাকিং কিভাবে বাড়ানো যায়, নিশ্চয়ই ফুটবল গোলের খেলা, এবং কিভাবে গোল আদায় করা যায় তাদের এগেনস্টে, যেহেতু তারা হাইড্রেশন ব্রেকের আগে তেমন কিছু করতে পারছিল না, সেই ইনফরমেশন, টেকনিক্যাল ইনফরমেশন কিন্তু টুকেল দিচ্ছিল, এবং দেওয়ার পরে কিন্তু সিগনিফিক্যান্ট আমরা চেঞ্জ দেখেছি। অসাধারণ একজন কোচ আসলে কতটা গুরুত্বপূর্ণ, এবং তিনি কালকে যেভাবে সেলিব্রেট করেছেন আমরা সেটাও দেখেছি। তবে ইংল্যান্ড ম্যাচটার পর যে ঘটনা ঘটেছে বেলজিয়াম সেনেগাল ম্যাচে, সেটা আরও এক বিউটি। 3-2 গোলের জয়, হয়তো যারা খেলা না দেখে পরে দেখেছেন তারা কিছুই হয়তো বুঝতে পারেননি, কিন্তু বিশ্বকাপের যে ম্যাচটা, এই ম্যাচটাই পিছিয়েই ছিল বারবার বেলজিয়াম। আমরা এই ভার্সেস কার্ড দেখলে বুঝবো, 24 মিনিটে দিয়ারার গোলে সেনেগাল এগিয়ে যায়, 51 মিনিটে ইসমাইল সারের গোলে তারা এগিয়ে যায়, ওকে ফাইন। 85 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বেলজিয়ামকে, 86 মিনিটে যে প্রথম গোল পায় তারা 2-1। 89 মিনিটে টিলেম্যান্সের পরের গোলটা 2-2। সেই খেলা এক্সট্রা টাইমে যে 120-120-এর অতিরিক্ত সময়, তারপর পেনাল্টিতে যেটা, মানে 24-এ 1-0-তে পিছিয়ে, 51-তে 2-0-তে পিছিয়ে, 86-তে 1 গোলে শোধ করা, 89-তে সমান, এবং তারপরে একেবারে শেষ মুহূর্তে শেষ গোল করে জিতে যাওয়া, মানে এই ঘটনাটা কিভাবে বলবেন? আর ওভারঅল খেলার যে পজিশন আমি দেখছি, যে খুব একটা এগিয়ে পিছিয়ে কি কাউকে রাখার সুযোগ আছে কিনা? এই খেলাটা গতকালকে যে 3টা খেলা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বলবো যে আনএক্সপেক্টেড এবং অনেক উত্তেজনাপূর্ণ ছিল। স্পেশালি দেখেন, ফুটবল খুব একটা অদ্ভুত খেলা, এবং তারই প্রমাণ কিন্তু আমরা দেখেছি বেলজিয়াম এবং সেনেগালের খেলায়। 86 মিনিটের আগ পর্যন্ত বেলজিয়াম চিন্তা করছিল যে তাদের হয়তো বা প্লেন ধরতে হবে, এবং সেনেগাল চিন্তা করছিল যে তারা রাউন্ড অফ 16 খেলবে। সেই মুহূর্তে কিন্তু স্বপ্ন তাদের ভেঙে যায়, স্পেশালি সেনেগালের, এবং 4 থেকে 5 মিনিটের মধ্যে সেটা কিন্তু একদম স্বপ্ন তছনছ হয়ে যায়। যদিও 120 মিনিটে যে পেনাল্টির মাধ্যমে বেলজিয়াম সেই তাদের কাঙ্ক্ষিত জয়টা তুলে নেয়, এবং আমি বলবো যে এটা সেনেগালের জন্য বলবো যে এটা খুবই আনফরচুনেট, এবং তারা স্বপ্ন দেখছিল যে তারা হয়তো বা পরে স্টেজে যাবে, কিন্তু আনফরচুনেটলি সারা যেতে পারেনি একেবারে। এবং টিলেম্যান্স তাদের আসলে ত্রাতা হয়ে এসছে, যেমনটা হ্যারি কেইন ফর ইংল্যান্ড। তবে এই ম্যাচটা এতটা পিছিয়ে যে তারা হয়তো এগিয়ে যাবে ভাবতে পারেনি। যে পেনাল্টিটা তারা পেয়েছে সেটা নিয়ে কিছুটা কথা বা কন্ট্রোভার্সি আছে, আমরা ছবিটা দেখলে হয়তো আপনি আরো পরিষ্কার করে বলতে পারবেন যে ঘটনাটা আসলে কি ঘটেছিল। দেখেন, এটা 119 মিনিটে এটা ইনসিডেন্টটা হয়, এবং 120 মিনিটের খেলা ছিল যেহেতু এক্সট্রা টাইম, এবং সেটা হয়েছে 25 মিনিট, আমি 5-6 মিনিট পরে। সো কোচ কি বলবো, রেফারি কিন্তু প্রচুর সময় নিয়েছে, 4-5 মিনিট সময় নিয়েছে এটার জন্য। এবং আপনি যদি ভিআর দেখেন, সেখানে লক্ষ্য করবেন যে বলটা স্ট্রাইক করার আগেই পেছন থেকে আলতো একটা
মানে কিক করে। সো আমি বলবো ডেফিনেটলি এটা পেনাল্টি এবং সেটাই তারা সদ্ব্যবহার করে। একেবারে, অর্থাৎ ফেয়ার যে পেনাল্টি পেয়েছে বেলজিয়াম এবং যে পেনাল্টিতে তারা জয়সূচক গোলটা করেছে সেটাকে ফেয়ার বলছেন অন্তত নুরুজ্জামান নয়ন। সুতরাং স্বাভাবিকভাবেই এখন যেহেতু ভিএআর চেক করার সুযোগ আছে সবকিছু করেই সেই কাজটা করা হয়েছে। তো ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল, খুবই কম্পিটিটিভ একটা ম্যাচ ছিল। তবে আরও একটা ম্যাচ যুক্তরাষ্ট্রে যেটা হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো, সামনে আরও কিছু ম্যাচ আছে সেটা নিয়েও কথা বলবো। নয়ন ভাই আছেন আমাদের সঙ্গে, এক্সপার্ট টেবিলে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক অনস এগেইন, আপনারা দেখছেন এক্সপার্ট টেবিল, রঞ্জন শান্ত আছি, আমার সঙ্গে আজ নুরুজ্জামান নয়ন, বাংলাদেশ জাতীয় দলের গোলকিপার কোচ। আর আমাদের এখন যে ম্যাচ নিয়ে কথা বলতে হবে সেটা যুক্তরাষ্ট্র ভার্সেস বসনিয়া। স্বাগতিকরা 2-0 গোলে জিতেছে বসনিয়ার সঙ্গে এবং ডমিনেটই করেছে বলা যায়। তবে তাদের দলটা 10 জনের হয়ে গিয়েছিল। আমরা সেই ম্যাচটা নিয়ে একটু আগে দেখি, ভার্সেস কার্ডটা দেখি যে কেমন খেলা হয়েছে। খুব ভালোভাবেই ডমিনেট করেছে বলা যায়। বালুগান তিনি 45 মিনিটে গোল করে এগিয়ে দেন দলকে। পরবর্তীতে রেড কার্ডটা তিনিই আসলে প্রথমার্ধের পরে খান এবং তিনি বের হয়ে যেতে হয়। টিলম্যানের পরবর্তীতে গোলে 10 জনের দল নিয়েও বসনিয়ার সঙ্গে স্বাভাবিকভাবে জিতে যায়। যুক্তরাষ্ট্র আলোচনায় হয়তো একটু কম, তবে ওভারঅল তারা একেবারে গ্রুপ স্টেজ থেকে শুরু করে এই এখন 32-তে 24 বছর পর তারা এরকম নকআউট ম্যাচ একটা জিতলো। তো সেই জায়গা থেকে তাদের তো একটা প্রশংসা আছে, তারা বেশ ভালো ফুটবল খেলছে এখন পর্যন্ত, শুধুমাত্র স্বাগতিক দেশ হিসেবে না, মাঠের ফুটবলে নিশ্চয়ই সেটা আছে। এবং ওভারঅল আসলে বসনিয়াও তাদের কঠিন পরীক্ষা নিয়েছে, সেটাও আমরা দেখছি। পাসেস অ্যান্ড অল সব ক্ষেত্রে, অ্যাকুরেসির ক্ষেত্রেও সমান তারা গেছে। তবে ইউএসএ নিঃসন্দেহে এই জায়গাটায় এগিয়েই ছিল ম্যাচটাতে। দেখেন, এই ওয়ার্ল্ড কাপে আমি যদি টিমের অ্যাভারেজ পারফরমেন্স বা কনসিস্টেন্ট পারফরমেন্স বলি, তার মধ্যে ইউএসএ অন্যতম একটা দল। যেমন মেক্সিকো ভালো, কিন্তু তাদের নিয়ে কথা হয়তো কম হচ্ছে। সো ফোকাসটা হয়তো বা তাদের কম, কিন্তু সেই ম্যাচটাও আসলে কালকে খুব সহজ ছিল না, বিকজ বসনিয়া কিন্তু লো ব্লক ফুটবল খেলছিল এবং ইউএসএ প্রথম থেকেই চেষ্টা করছিল সেটাকে ভাঙার জন্য, স্পেশালি সেন্ট্রালি। আপনি জানেন ইউএসএ ওয়ান টাচ টু টাচ ফুটবল খেলে, স্পেশালি তার অ্যাটাকিং থার্ডে যে কিন্তু খুবই দ্রুত গতিতে বল পাস দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা কিন্তু সেই তাদের যে দেয়ালটা বা ডিফেন্ডিং ব্লকটা সেটা ভাঙতে পারছিল না। তো আমি বলবো যে এখানে ভনেগালের যে গোলটা, গোল দেওয়ার পর সে আবার রেড কার্ড খায় এবং রেড কার্ড খাওয়ার পরে বসনিয়ার যে কোচ সে কিন্তু 2টা স্ট্রাইকার বাড়িয়ে দেয় অ্যাটাকিংয়ে। তারপর কিন্তু তারা খুব বেশি ম্যাচে কীভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। ফাইনালি তারা ইউএসএ যেটা দ্বিতীয় গোল, আমি বলবো যে এটা গোলকিপার কিছুটা দায় আছে, কারণ আপনি যে ফ্রিকিক থেকে যে গোলটা হয়েছে খুব বেশি পেস ছিল না। সো আমার কাছে মনে হয়েছে এটা বসনিয়ার গোলকিপারের জন্য সেভেবল ছিল। সো 2 গোল হয়ে যাওয়ার পর আসলে একটা বড় টিমের এগেইনস্টে একটা মিডিওকার টিম। তবে আমার মনে হয় যে বালুগানের যে গোলটা, প্রথম গোলটা, আমরা যদি ইউএসএ ফার্স্ট গোলটা স্ক্রিনেও একটু দেখি, আপনি এখানে হয়তো কথা বলবেন আপনি নিশ্চয়ই। আপনি দেখেন যে বসনিয়া কিন্তু, আমি বাম দিকের উপরের যদি চিত্রটা দেখাই, যে ইংল্যান্ডের প্লেয়ার প্রেসিং করাতে নিকোলা গোলকিপার বসনিয়া, সে কিন্তু তার দুর্বল পায়ে লেফট ফুটে সে একটা লম্বা বল খেলে এবং সেই লম্বা বলটা সে মিস পাস করে। এবং এখানে দেখেন যে মাঝখানে যে ট্রায়াঙ্গেল দেয়া আছে, কি বলবো, কি কালার এটাকে বলা যায়, পার্পেল কালার, সেখানে কিন্তু অনেক একটা বড় স্পেস রয়েছে। এবং তাদের পরের যে চিত্রটা, এবং সেখান থেকে দেখেন ওয়ান টাচে সাদা যে জার্সি পরিহিত ডান দিকের উপরের যে ছবিটা, ওয়ান টাচে মিডফিল্ডে দেয় এবং মিডফিল্ডও ওয়ান টাচে পরবর্তী বলটা দেয়, যেটা কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি। এবং বালুগান 20 নাম্বার জার্সি, তাকেও ওয়ান টাচে, যদিও ফরচুনেটলি বসনিয়ার কোনো এক প্লেয়ারের পায়ে লেগে ভলেগানের দিকে যায় বলটা এবং সে কিন্তু দ্রুত সেটাকে ফিনিশ করে। তার মানে এটা হচ্ছে যে ইউএসএ এগেনস্টে বসনিয়া সারাক্ষণই প্রেস করার চেষ্টা করেছে, স্পেশালি তাদের জন্য যখন বল এসেছে এবং তারা লো ব্লক করেছে। এবং বসনিয়ার সবচেয়ে বড় শক্তি জায়গাটা যেটা ছিল যে তাদের অ্যাটাকিং ট্রানজিশন অর কাউন্টার অ্যাটাক। কিন্তু আমি বলবো যে ইংল্যান্ড, ইউএসএ অ্যাট দ্য সেম টাইম তারা ভাবছিল বা দেখছিল বা স্ক্যান করছিল যে তাদের দুর্বলতা কোথায় এবং তাদের অ্যাটাকিং ট্রানজিশনে যে দুর্বলতা রয়েছে, যে ফ্রি স্পেসটা রয়েছে, সেটাই কিন্তু তারা কাজে লাগানোর চেষ্টা করেছে একেবারে। তো সেটাতে তারা সফল। তবে যে ঘটনাটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, এই যে বালুগানের রেড কার্ডটা, যিনি স্কোরার ছিলেন ইউএসএর, তিনি যে ঘটনায় রেড কার্ড খেয়েছেন সেই ঘটনাটা বলার পরে বলছি যে কেন লিওনেল মেসির নাম এখানে আসছে। আপনারা ছবি দেখলেও অনেকটা হয়তো টের পাবেন। বালুগান যখন আসলে 60 আপ
ঠিক যেভাবে প্রেস করলেন বসনিয়ার ফুটবলারের পায়ে, এই ছবিটার পরে স্বাভাবিকভাবে পরের ফ্রেমগুলো দেখলে আমরা বুঝবো যে একেবারে টোতে পরবর্তীতে আরও একেবারে নিচের দিকেও প্রেসটা হয়েছে, পাটা বেঁকেই গিয়েছিল দেখুন, এবং এরপরে স্বাভাবিকভাবে রেফারি ভিআর চেক এবং তারপর রেড কার্ডটা পরের ছবিতে আমরা দেখবো যে তিনি দিয়েই দেন। তো ঘটনা হচ্ছে এটা, এভাবে দেখলে ফেয়ার একটা রেড কার্ড সেটাই আসবে, কিন্তু কম্প্যারিজনটা হচ্ছে যে একই ধরনের ঘটনা লিওনেল মেসি ঘটালেও ডিফারেন্ট কেন ডিসিশন হলো সেটাই একটা ব্যাপার। লিওনেল মেসির প্রেসটা প্রথমে যদি এটা নিয়ে বলেন, এটা তো ঠিকঠাকই নাকি? রেড কার্ড তো না, ভর্নেগেল যেটা করছে যে এটা আসলে আমি বলবো ইউএসের জন্য একটা বলবো যে ভালো কিছু হয়নি, যেহেতু রাউন্ড অফ 16-এ সে খেলতে পারবে না, এবং আপনি জানেন হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফরওয়ার্ড ইউএসএ, এবং সে যেটা ট্যাকেল করেছে উইদাউট বলে অ্যাঙ্কেলকে যেভাবে সে ট্যাকেল করেছে, এটা হয়তো বা ফরচুনেটলি খুব বেশি ইনজুরি হয় নাই, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ফ্র্যাকচার হওয়ার বা পা একদমই ভেঙে যাওয়ার সুযোগ ছিল। আমরা এর আগের ছবিটাতে দেখছিলাম যে আপনি যেটা বলছিলেন যে মেসিকেও আমরা দেখেছি এই ধরনের কাছাকাছি একটা ট্যাকেল করতে, কিন্তু মেসি যেটা করেছে, মেসি তার ট্যাকেলটা একটু উপরের দিকে ছিল, কাপ মাসেলের দিকে। মেসির ছবিটা দেখি আমরা, হ্যাঁ তাহলে বুঝবো, এই যে একটা একটু উপরে ছিল, ওই যে উপরে। হ্যাঁ, সো মেসি, আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, মেসির ট্যাকেলটা কিন্তু ঠিক অ্যাঙ্কেলে ছিল না, এবং কিছুটা কাপ মাসেলের দিকে ছিল, এবং মেসি যখন পাচ্ছিল না, সে হয়তো বা ট্যাকেল করেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মেসি কিন্তু পাটা টেনেও নিয়েছিল। কিন্তু আগের যেটা আমি বালোগনের যেটা বলবো যে পাটা রেখেছিল, সে কিন্তু সে প্রেস করেছিল। সো দুইটার মধ্যে আমার মনে হয় যে একটা বিশাল পার্থক্য রয়েছে, এবং যেহেতু ভিআর দেখা হয়েছে আগেরটায়, সো এখানে রেফারি ভুল করার কোনো সুযোগ নেই একেবারে। তো মেসিরটা তো ফাউল ছিল, কিন্তু সেটা রেড কার্ড হয়নি, কিন্তু বালোগানেরটা হয়েছে। তবে হ্যাঁ, মানে নয়ন ভাই যেটা বলছেন, বালোগানেরটা একেবারে খুব হাইলি প্রেস ছিল, এবং নিচে একেবারে গোড়ালির দিকে খুব ভালোভাবে এই প্রেসটা হয়েছে, এ কারণে এই ঘটনাটা। সুতরাং এখন পর্যন্ত ঘটনা যা ঘটেছে সেটাই আপনারা দেখেছেন, বাকিটা আমরা ফেয়ার সেটা ভাবছি। আমরা একটু যদি ম্যাচ আজকের নিয়ে কথা বলি, কারণ আজকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। স্পেন তারা মাঠে নামছে, পর্তুগাল তারা মাঠে নামছে, সেই ম্যাচগুলো আসলে কি ঘটনা ঘটতে পারে আমরা আজকের ম্যাচগুলো দেখব। আজকে 3টা ম্যাচ রয়েছে খুবই ইম্পর্টেন্ট, সেই 3টা ম্যাচ নিয়ে একটু আমরা আলাদা করে যদি কথা বলি। বিশেষ করে স্পেন, তাদেরকে নিয়ে তো তারা এখনো পর্যন্ত গোল খায়নি বা গোল হজম করেনি এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত। তো সেই দলটা যখন মাঠে নামছে, তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, যে অস্ট্রিয়া কাদের আর্জেন্টিনার বিপক্ষে একটু শক্ত প্রতিপক্ষ হয়েছিল। এই ম্যাচটা নিয়ে যদি ছোটো ছোটো করে বলেন, আমরা পরে পর্তুগালে যাই। স্পেন এবং অস্ট্রিয়ার ম্যাচটা আজকে রাতে একটা, এবং অস্ট্রিয়াকে নিয়ে কিন্তু খুব আলোচনা হয়েছিল, স্পেশালি আর্জেন্টিনা খেলার আগে, এবং তারা গ্যাগিং প্রেসিং করে, এবং তারা কাউন্টার অ্যাটাক খুবই ভালো, যদিও তারা সেইভাবে মাঠের খেলা আমরা দেখতে পাইনি। এবং স্পেনের দেখেন, স্পেন আপনি যেটা বলছিলেন, তারা গোল কনসিড করেনি, এবং তাদের পারফরমেন্সও কিন্তু কনসিস্টেন্স। এবং ফুটবল এমন একটা খেলা যে পাস্ট বলে কোনো কথা নাই, আপনি প্রেজেন্ট পারফরমেন্সই সবচেয়ে বড় কথা। সো আমার কাছে মনে হয় এটা কিছুটা আড্ডাআড্ডি ম্যাচ হবে, বাট আমি স্পেনকে এগিয়ে রাখবো। স্বাভাবিকভাবে স্পেনকে এগিয়ে রাখছেন। ইয়ামালরা আজকে কিছু একটা দেখাক। পর্তুগাল ক্রোয়েশিয়া, এই ম্যাচটা তো আরো একটা হার্ট ব্রেকিং ম্যাচ হবে, যে কোনো এক দলকে তো বিদায় নিতেই হবে। একদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, একদিকে লুকা মডরিচের ক্রোয়েশিয়া, এবং দুই দলই বেশ শক্তপোক্ত। তবে পর্তুগাল শেষ ম্যাচের পরে একটু বেশি আত্মবিশ্বাসী কিনা? না, ডেফিনেটলি একটা ম্যাচ যখন আপনি জিতবেন, তখন নেক্সট ম্যাচ খেলার জন্য অবশ্যই আত্মবিশ্বাসী থাকবেন, এটাই ফুটবলে খুব স্বাভাবিক একটা কালচার। কিন্তু পর্তুগাল আর ক্রোয়েশিয়ার যে ম্যাচটা হবে, আমার কাছে মনে হয় এখানে 50-50 একটা চান্স থাকবে, কারণ আমি পর্তুগালের লাস্ট যে ম্যাচটা হয়েছে, আমি কিছুটা হতাশ বলবো, স্পেশালি তাদের ডিফেন্ডিং ট্রানজিশনে তাদের যে অ্যাটাকাররা, তারা কিন্তু মানে সময় পাওয়ার পরে খুব বেশি তাড়াতাড়ি নামছিল। এবং ফুটবল, এখনকার ফুটবল হচ্ছে ডিফেন্সিভলি আপনি কিভাবে অর্গানাইজ করছেন এবং অ্যাটাকিংলি কিভাবে আপনি ডোমিনেট করছেন। সো আমি বলবো যে তাদের ডিফেন্ডিং ট্রানজিশনে বেশ কিছুটা দুর্বলতা রয়েছে, এবং সেটা যদি ক্রোয়েশিয়া ঠিকভাবে চান্সেসগুলো এভিল করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ক্রোয়েশিয়ার একটা সুযোগ থাকবে। ম্যাচ হতে যাচ্ছে, আমরা সেটা প্রত্যাশা করছি। সুইজারল্যান্ড আলজেরিয়া, এই ম্যাচটাও কি মানে লড়াই হবে, নাকি সুইসরা এখানে একটু এগিয়ে? আমার কাছে মনে হয় সুইজারল্যান্ড কিছুটা এগিয়ে থাকবে, আলজেরিয়াও তারা ভালো ফুটবল খেলে 32-তে এসছে। তবে আমার কাছে মনে হয় যে এক্ষেত্রে আমি একটু ফেভারিট সুইজারল্যান্ডকেই রাখবো। লেটস হোপ ফর দ্য বেস্ট। ভালো ম্যাচ হোক। অসংখ্য ধন্যবাদ নুরুজ্জামান নয়নকে যুক্ত হওয়ার জন্য। আগামীকাল ঠিক 2:30 এক্সপার্ট টেবিলে পরবর্তী পর্বে আবার কথা হবে। সঙ্গে থাকুন যমুনা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি।